প্রথমত আমি বলতে চাই যে ওনারা যে নাগরিক কমিটি করেছেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অ্যাক্টিভিস্ট। বিশ্ববিদ্যালয়ের বিগত 5 বছর যাবৎ আমি অনেক আন্দোলন সংগ্রাম যতগুলো হয়েছে, কেউ বলতে পারবো যে কোনো আন্দোলন সংগ্রামে আমি ছিলাম না এবং জেল খেটেছি। সেই জায়গা থেকে আমার সাথে তাদের কোনো ধরনের কোনো মত বিনিময় বা কোনো আলোচনা হয় নাই এবং আমি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছি। সেই জায়গা থেকেও আমার সাথে তাদের কোনো আলোচনা হয়নি এবং আমি জানি না যে তারা অন্য ছাত্র সংগঠন যারা এই লড়াই সংগ্রামে ভূমিকা রেখেছেন এবং যেই ছাত্র সংগঠনগুলোর অসংখ্য নেতাকর্মীরা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, যেমন ছাত্রদল, ছাত্র শিবির, বাম ছাত্র সংগঠন সমূহ, তাদের সাথেও তারা কোনো আলোচনা করেছেন কিনা আমি জানি না। তো ওনারা আসলে কাদের সাথে আলোচনা করে গঠন করেছেন এটা ওনারাই আসলে ভালো বলতে পারবেন। আর আপনি আরেকটি প্রশ্ন রেখেছেন যে এই যে প্ল্যাটফর্মটি গঠিত হয়েছে এটি আসলে কে গঠন করলো? এটি কি সার্জিস গঠন করেছে, না হাসনাত গঠন করেছে, না আসিফ গঠন করেছে, না কে গঠন করেছে? তা আমি আমাদের যে উপদেষ্টা নাহিদ রয়েছেন ওনার একটি আমি বক্তব্য শুনেছি ডেইলি স্টারে, সেখানে তিনি বলেছেন যে ওনারা আপাতত কোনো রাজনৈতিক দল গঠন করবেন না এবং কোনো রাজনৈতিক ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতায় তারা লিপ্ত হবেন না। তাহলে এটি কে গঠন করলো? এবং আসিফকে আমি বলতে শুনেছি যে জনগণ যদি চায় তাহলে তারা রাজনৈতিক দল গঠন করবেন। এবং হাসনাতকে আমি বক্তব্য দিতে শুনেছি বিশ্ববিদ্যালয়ে গিয়ে যে অধিকার আদায় করতে হলে রাজনৈতিকভাবেই আদায় করতে হবে। এবং আমি আসিফ মাহমুদের ফেসবুকে আমি পোস্ট দিতে দেখেছি, তিনি লিখেছেন এই নাগরিক কমিটি যে ঘোষণা হবে এটি তিনি আগের দিন রাতে তার ফেসবুকে পোস্ট করেছেন এবং এখানে লেখা আছে যে এটি প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবেন। তাহলে একজন সরকারের থেকে তিনি আবার তার প্রেশার গ্রুপ কীভাবে তৈরি করেন? তাহলে তো এটা কিংস পার্টি হয়ে গেল। ঠিক মানে আওয়ামী লীগ যেরকম নির্বাচনের আগে কিংস পার্টি তৈরি করেছে। আমরা মনে করি যে এই সময়ের ছাত্ররা অনেক বেশি সচেতন, এই সময়ের মানুষ অনেক বেশি রাজনৈতিক সচেতন এবং তারা অনেক বেশি প্রতিবাদী। তো এই কার্যক্রমগুলোর ভিতরে প্রকৃত অর্থে স্বচ্ছতা রাখা উচিত এবং মানুষ এখন আসলেই একটা তারুণ্য নির্ভর রাজনীতি দেখতে চায়, তারুণ্যের শক্তি, রাজনৈতিক শক্তি দেখতে চায়, তারুণ্য নির্ভর রাজনৈতিক দল দেখতে চায়। এটার সাথে কিন্তু আমি একমত এবং আমরা কিন্তু সেই ধারাবাহিকতায় ছাত্র অধিকার পরিষদ গঠন করেছিলাম 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের পরে। ডাকসু নির্বাচনের পরে আমরা সেখান থেকে যুব, শ্রমিক, পেশাজীবী এবং গণ অধিকার পরিষদ গঠিত হয়েছে এবং এই পর্বে যারা আন্দোলন করেছেন তাদের ভিতর থেকে যদি রাজনৈতিক উদ্যোগ কেউ নিতে চান বা তারা গ্রুপ হয়ে যদি নিতে চান, আমি সেটিকে অবশ্যই সাধুবাদ জানাবো। আমি মনে করি সেটি নেওয়া উচিত। তারা তারুণ্য নির্ভর কোনো দলের সাথে যুক্ত হতে পারেন বা তারা নতুন করে কোনো রাজনৈতিক দলও তারা তৈরি করতে পারেন, কিন্তু সেটি মানুষকে একটি ধোঁয়াশার ভিতরে ফেলে বা ছাত্রীদেরকে একটি ধোঁয়াশার ভিতরে ফেলে এবং যে নৈতিকতার অবস্থান, সেই নৈতিকতার অবস্থানটাকে ভেঙে নয়। কারণ এই নেতৃবৃন্দরাই কিন্তু একসময় বক্তব্য দিয়েছে যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে ব্যানার এটি একটি অরাজনৈতিক ব্যানার, এটি একটি অরাজনৈতিক আন্দোলন, সেটি কোটা সংস্কার পর্যন্ত এবং রাষ্ট্র আওয়ামী লীগের পতন হওয়া, শেখ হাসিনার পতন হওয়া পর্যন্ত। এরপর আমরা দেখেছি ওই সময়গুলোতে একটা প্রোগ্রাম নিলেও সেটি কিন্তু পোল করা হতো পাবলিকলি, এরপরে থেকে পোল বন্ধ হয়ে গেল। বলা হচ্ছে যে সিদ্ধান্তগুলো ছাত্ররা গ্রহণ করছে, কিন্তু কোন ছাত্ররা গ্রহণ করছে, কাদের ম্যান্ডেট নিয়ে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করছে, এগুলো আসলে যারা আন্দোলন করছেন বা বিভিন্ন মিটিং মিছিল তাদেরও প্রশ্ন। এটা শুধু আমার প্রশ্ন, এটি তারাও জানেন না যে এই সিদ্ধান্তগুলো কারা নিচ্ছে। 2 জন মন্ত্রী হয়ে গেলেন, কোন শিক্ষার্থীদের ম্যান্ডেটে এই 2 জন আসলে ঠিক হলো? কেন এখানে সার্জিস ঠিক হলেন না? কেন এখানে হাসানাত গেলেন না? বা কেন এখানে বিনিয়ামিন মোল্লা গেলেন না বা আক্তার গেলেন না? নাহিদ আসিফকে কে ঠিক করে দিল? কিন্তু বলা হচ্ছে যে শিক্ষার্থীরা ঠিক করে দিয়েছে। তাহলে কোন শিক্ষার্থীরা ঠিক করে দিয়েছে এটি কিন্তু আমরা জানি না। এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু এখন শিক্ষার্থীরা আসলে জানতে চায়। এবং সার্জিস হাসানাতের যে কথাগুলো বললেন, আমি মনে করি যে আসলে তাদের বক্তব্য তারাই তাদের জায়গা থেকে স্পষ্ট করবেন যে তারা আসলে রাজনীতি করতে চায় কি না, রাজনৈতিক দল গঠন করতে চায় কি না। তাহলে অবশ্যই আমি 18 সালের সেই উদাহরণটি টানতে চাই যে কোটা সংস্কার আন্দোলনের পরে যখন আমরা রাজনৈতিক দল গঠন করি, রাজনৈতিক দল গঠন করার সময় কিন্তু আমরা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যে সার্বজনীন ব্যানারটি ছিল সেখানে কিন্তু তখন কিন্তু ছাত্র অধিকার পরিষদ ছিলই না। তখন সেখানে ছাত্রদল, ছাত্র শিবির, ইভেন ছাত্রলীগের তখন আন্দোলনকারী শিক্ষার্থীরা, বাম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা, ইসলামী ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দরা সবাই এসে কিন্তু সেখানে আন্দোলন করেছে। সেজন্য আমরা বলেছি এইটা একটা সার্বজনীন প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে অবশ্যই আমরা রাজনীতি করতে পারি না, করা যায় না। আমরা তখন ডাকসু নির্বাচনের পরে নুরুল হক নূর ভাই তখন ডাকসু ভিপি ছিলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আমরা 17 ফেব্রুয়ারি 2021 সালে
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নতুন নাম দিয়ে আমরা তখন আমাদের রাজনৈতিক উদ্যোগের দিকে মানুষকে আহ্বান করি যে রাজনীতিটা আসলে শিক্ষার্থীরা চায় যে দলীয় দাসত্ব এবং লেজুর ভিত্তিহীন ছাত্র রাজনীতি, পেশি শক্তি এবং কালো টাকা মুক্ত ছাত্র রাজনীতি। আমরা এরকম একটা আইডিয়াল ছাত্র সংগঠন, আদর্শ ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করার জন্য তখন আসলে রাজনীতির পথে হাঁটি।